ও স্নেহের 2025 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা নবম শ্রেণীর ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে তোমাদের রয়েছে বিভাগ ক, একে দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 7 = 7। প্রথম, সৌরজগতের সবচেয়ে নিকটতম ও ক্ষুদ্রতম গ্রহ হলো পৃথিবী, বুধ, শুক্র, শনি। উত্তরে বুধ। ভারতের মহাকাশ গবেষণা বিষয়ক সংস্থা নাসা, IAU, ISRO, INSAT। উত্তরে ISRO। পৃথিবীর অনুসুর অবস্থান ঘটে 3রা জানুয়ারি, 4ঠা জুলাই, 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর। উত্তরে 3রা জানুয়ারি। পৃথিবীর অক্ষটি কক্ষতলের সঙ্গে হেলে থাকে 23.5 ডিগ্রি, 66 ডিগ্রি, 70 ডিগ্রি, 90 ডিগ্রি কোণে। উত্তরে 66 ডিগ্রি কোণে। মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপের মূল ভিত্তি হলো জমি, শিল্প, অর্থ, সম্পদ। উত্তরে সম্পদ। প্রাকৃতিক সম্পদের উদাহরণ হলো সূর্যরশ্মি, শ্রম শক্তি, প্রযুক্ত কর্মদক্ষতা। উত্তরে সূর্যরশ্মি। একটি আবর্তনশীল গচ্ছিত সম্পদ হলো কয়লা, কাগজ, খনিজ তেল, তৃণভূমি। উত্তরে কাগজ। পরে তোমাদের রয়েছে বিভাগ খ, বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। ভেটফোন লেভেল পরীক্ষা করা হয় 1875 খ্রিস্টাব্দে। উত্তরে ভুল, তাহলে আমরা ভুল লিখব। 2100 শতক বর্ষটি হলো অধিবর্ষ। উত্তরে ভুল, তাহলে ভুল লিখব। বিয়ে দাগের রয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। জিওট কথাটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী ড্যাশ। উত্তরে জোহান লিস্টিং। দক্ষিণ ভারত ড্যাশ শক্তি উৎপাদনে অগ্রগণ। উত্তরে জলবিদ্যুৎ। পরে হচ্ছে সি এর দাগে স্তম্ভ মেলা। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। খ স্তম্ভের রয়েছে নিশি সূর্যের দেশ আর অনুসুর অবস্থান। খ স্তম্ভের 23রা জানুয়ারি, 4ঠা জুলাই, নরওয়ে। নিশি সূর্যের দেশ হবে নরওয়ে, অনুসুর অবস্থান হবে 23রা জানুয়ারি। ডি দাগে রয়েছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। সূর্যের উত্তরায়ণের মধ্যভাগে কোন বিষুব ঘটে? উত্তরে মহাবিষুব। পৃথিবীর মেরু ব্যাসের মান কত? উত্তরে 12,714 কিমি। পরে তোমাদের রয়েছে বিভাগ গ, তিনি দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। পৃথিবীর কোন অঞ্চলে মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি? পৃথিবীর মেরু অঞ্চলে মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি, কারণ এখানে কেন্দ্র বহির্মুখী শক্তি সবথেকে কম ও পৃথিবীর অভিগত গোলাকার আকৃতির জন্য পৃথিবীর কেন্দ্র থেকে মেরু অঞ্চলের দূরত্ব কম, তাই মাধ্যাকর্ষণ বল এখানে সব থেকে বেশি। অথবা রয়েছে জিপিএস কি? জিপিএস এর পুরো কথাটি হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম, যা দ্বারা মানুষের তৈরি 24টি কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠের ওপর কোনো স্থানের অবস্থান নির্ণয় করা যায়। জাহাজ চালানো থেকে শুরু করে মিসাইল উৎক্ষেপণ সবেতেই সঠিক দিশা ও নির্ভুল নির্দেশ দিতে জিপিএস এর ব্যবহার করা হয়। আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ প্রথম জিপিএস চালু করে। বর্তমানে জিপিএস হ্যান্ডসেট দ্বারা মানচিত্র প্রস্তুত, জরিপ কার্য, ট্রোপো ম্যাপ তৈরি, মৌজা ম্যাপ তৈরি, ইঞ্জিনিয়ারিং সার্ভে, শহর পরিকল্পনা সম্ভবপর হয়েছে। পৃথিবীর কোন কোন অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না? পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল এবং মেরু অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না, কারণ 1, নিরক্ষরেখা ও তার নিকটবর্তী অঞ্চলে সূর্যরশ্মি প্রায় সারা বছরই লম্বভাবে পড়ায়, এখানে চিরকালই গ্রীষ্ম ঋতু থাকে। 2, অন্যদিকে মেরু অঞ্চলে সূর্যরশ্মি সারা বছরই তির্যকভাবে পড়ায়, এখানে সর্বদাই শীতকাল থাকে। অথবা রয়েছে পৃথিবীর মহাশূন্যে আবর্তন করছে কিন্তু আমরা ছিটকে বেরিয়ে যাচ্ছি না কেন? ভূপৃষ্ঠের অবস্থান করার সঙ্গে সঙ্গে মানুষ, জীবজন্তু, যাবতীয় বস্তু পৃথিবীর সঙ্গে একই গতিতে আবর্তন করে চলেছে। অন্যদিকে ভূপৃষ্ঠে অবস্থিত সমস্ত বস্তুকে পৃথিবী অভিকর্ষ বলের প্রভাবে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে বলে দুরন্ত গতিতে ছুটে চলা পৃথিবীষ্ঠ থেকে আমরা ছিটকে পড়ি না। জীবাশ্ম কাকে বলে? উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ শিলাস্তরের মধ্যে চাপা পড়ে প্রস্রীভূত হলে তাকে জীবাশ্ম বলা হয়। এই জীবাশ্ম সৃষ্টির সময় জীব দেহাবশেষ ভূ অভ্যন্তরের চাপ ও তাপে এবং রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয়ে যখন জ্বালানি খনিজে পরিণত হয়, তখন তাকে জীবাশ্ম জ্বালানি বলে। উদাহরণ: কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস। অথবা রয়েছে কালো হিরে কাকে বলে, কেন বলে? কয়লাকে কালো হিরে বলে কারণ বর্তমানে দৈনন্দিন জীবনে কয়লা এবং তা থেকে প্রাপ্ত উপজাত দ্রব্যগুলি অত্যন্ত অপরিহার্য হয়ে গেছে এবং সর্বোপরি তাপবিদ্যুৎ উৎপাদন করতেও কলকারখানার বিভিন্ন কাজে কয়লা ব্যবহৃত হয়। হিরে যেমন মূল্যবান পদার্থ, ঠিক তেমনই ব্যবহারগত দিক থেকেও কয়লা অত্যন্ত মহার্ঘ বস্তু এবং কয়লার রং কালো, তাই হিরের সঙ্গে তুলনা করে কয়লাকে কালো হিরে বলে। পরে তোমাদের হচ্ছে বিভাগ ঘ, চাইলে হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়। প্রশ্নের মান 3 করে 3 × 3 = 9। টিকা লেখা অন্তস্থ গ্রহ।
সৌর পরিবারের যে গ্রহগুলি সূর্যকেন্দ্রিক কক্ষপথের ভিতরে দিকের 7,000 কোটি কিমি দূরত্বের মধ্যে অবস্থান করছে তাদের অন্তঃস্থ গ্রহ বলে। বৈশিষ্ট্য: 1. অন্তঃস্থ গ্রহগুলির পারস্পরিক দূরত্ব কম। 2. এই গ্রহগুলির আকার বা ক্ষেত্রফল ছোট। 3. সূর্যের নৈকট্য হেতু এই গ্রহগুলির উষ্ণতা বেশি। 4. এদের উপগ্রহের সংখ্যা কম, যেমন বুধ ও শুক্র গ্রহের উপগ্রহ নেই। পৃথিবীর একটিমাত্র উপগ্রহ এবং মঙ্গলের 2টি। সৌর পরিবারের একমাত্র অন্তঃস্থ গ্রহ পৃথিবীতে প্রাণের সঞ্চার ঘটেছে। উদাহরণ: সৌর পরিবারের অন্তঃস্থ গ্রহের সংখ্যা 4টি, যথা বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল। অথবাদি রয়েছে পৃথিবীর আকৃতি অনুধাবনে জিপিএস কীভাবে সাহায্য করে। মহাকাশে প্রেরিত একাধিক কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়ের কৌশলকে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস বলে। নিম্নলিখিত উপায়ে জিপিএস সাহায্য করে। 1. এই জিপিএসের সাহায্যে পৃথিবীর কোনো অংশের সঠিক অবস্থান যেমন জানা যায়, তেমনি পৃথিবীর প্রকৃত আকৃতিও সঠিকভাবে জানা যায়। 2. ভূপৃষ্ঠে 2 বা ততোধিক স্থানের উচ্চতার কয়েক সেমি উচ্চতার পার্থক্যও জানা যায়। 3. কৃত্রিম উপগ্রহের পর্যবেক্ষণ বিন্দুর স্থানাঙ্ক পাওয়ার জন্য জিপিএস এর প্রয়োজন হয়। কোনো একটি ক্ষুদ্র অঞ্চলের প্রতিকৃতি তথা আকৃতিগত পরিবর্তন খুব সহজেই এর সাহায্যে নির্ণয় করা যায়। 4. মহাকাশ কৃত্রিম উপগ্রহগুলির প্রদক্ষিণ করতে করতে সেন্সরের মাধ্যমে সিগন্যাল প্রেরণ করে থাকে এবং তা ভূপৃষ্ঠের সংগ্রাহকের মাধ্যমে সংগৃহীত হয়। এইভাবে কোনো স্থানের অবস্থান সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়। 4.2 হচ্ছে অপসূর অনুসরণ অবস্থান বলতে কী বোঝো? সূর্যকে পৃথিবীর গড় দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার হলেও পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথের একটি নাভিতে সূর্য অবস্থান করায় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হ্রাস ও বৃদ্ধি ঘটে। এটি বোঝানো হয় অপসূর অনুসরণ অবস্থান দিয়ে। যেমন অপসূর অবস্থান পরিক্রমণের সময় 4 জুলাই পৃথিবী থেকে সূর্যের রৈখিক দূরত্ব বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 15 কোটি 20 লক্ষ কিমি। এই দিনটিকে অপসূর অবস্থান বলে। অপশব্দের অর্থ দূরে, সুর শব্দের অর্থ সূর্য। অনুসূর অবস্থান পরিক্রমণের সময় 3রা জানুয়ারি পৃথিবী থেকে সূর্যের রৈখিক দূরত্ব কমে দাঁড়ায় প্রায় 14 কোটি 70 লক্ষ কিমি। এই দিনটিকে অনুসূর অবস্থান বলে। এই লেখাটির সময় অবশ্যই কিন্তু অপসূর আর অনুসূর অবস্থায় যে চিত্রটা রয়েছে তোমার টেক্সট বইয়ে, সেই চিত্রটা কিন্তু দেবে। অথবাদি রয়েছে রবি মার্গ বা সূর্যের আপাত বার্ষিক গতি বলতে কী বোঝো? রবি অর্থে সূর্য এবং মার্গ অর্থে পথকে বোঝানো হয়। আপাত দৃষ্টিতে যে বার্ষিক গতিপথে সূর্যকে পৃথিবীর চারিদিকে সঞ্চরণশীল বলে মনে হয় তাকেই রবি মার্গ বা সূর্যের আপাত বার্ষিক গতি বলে। পৃথিবী তার উপবৃত্তাকার কক্ষপথে 66.5 কোণে হেলে সূর্যকে প্রদক্ষিণ করায় রবি মার্গ সৃষ্টি হয়। সময়কাল 22 ডিসেম্বরের পর থেকে 21 জুন পর্যন্ত উত্তরায়ণকালে সূর্যের কর্কট ক্রান্তি রেখামুখী এবং 21 জুনের পর থেকে 22 ডিসেম্বর পর্যন্ত দক্ষিণায়নকালে সূর্যের মকরক্রান্তি রেখামুখী বিচরণের জন্য এই অবস্থার সৃষ্টি হয়। পরের প্রশ্ন: দক্ষিণ ভারতের নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে অনুকূল হওয়ার কারণ বর্ণনা করো। 1 দিয়ে পয়েন্ট করবে বন্ধুর ভূমিরূপ। দক্ষিণ ভারতের ভূমিরূপ যথেষ্ট বন্ধুর প্রকৃতির হওয়ায় এখানকার নদীগুলির বেশ খরস্রোতা, তাই এখানে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন সহজসাধ্য। 2. কঠিন শিলাস্তর। দক্ষিণ ভারতের বেশিরভাগ অঞ্চলের শিলাস্তর প্রাচীন আগ্নেয় শিলায় গঠিত হয়। অঞ্চলটি যেমন স্থিতিশীল তেমনই স্বল্প ভূমিক্ষয় সম্পন্ন। 3. জলাধার নির্মাণের সুবিধা। দক্ষিণ ভারতে অপভ্রংশ শিলাস্তর থাকায় এখানে বিশাল জলাধার নির্মাণ করার সুবিধা রয়েছে, ফলে এই জলাধারে বৃষ্টির জল ধরে রেখে সারা বছরে জলবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়। 4. স্বল্প ভূমিক্ষয়। দাক্ষিণাত্য মালভূমির কঠিন শিলা সহজে ক্ষয় হয় না, ফলে এখানে নদীর জল যেমন পলিমুক্ত তেমনই নদী বাঁধগুলিও সুরক্ষিত থাকে ও অন্যান্য শক্তি সম্পদের অভাব। দক্ষিণ ভারতে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি অন্যান্য শক্তি সম্পদের অভাব থাকায় জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন এখানে অত্যন্ত লাভজনক। বিপুল চাহিদা। দক্ষিণ ভারতের বিভিন্ন শিল্পক্ষেত্রে, বিশেষত ইলেকট্রনিক শিল্পে এবং আধুনিক নগর ও শহরগুলিতে জলবিদ্যুতের বিপুল চাহিদা রয়েছে। 6. মূলধন বিনিয়োগ। স্বাধীনতা লাভে পূর্বেই দক্ষিণ ভারতের রাজ্যগুলি জলবিদ্যুৎ উৎপাদনের জন্য প্রচুর অর্থ বিনিয়োগ করে, ফলে প্রাথমিক মূলধনের কোনো অভাব ঘটেনি। অথবাদি রয়েছে বর্তমানে ভারতে অচিরাচরিত শক্তি উৎপাদনের উপর অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে কেন? বর্তমানে ভারতে চিরাচরিত তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ ও পারমাণবিক বিদ্যুৎ অপেক্ষা অচিরাচরিত শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের উপর অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ 1. ক্ষয়িষ্ণু শক্তি সম্পদ। কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, পারমাণবিক খনিজ ব্যবহারের ফলে দ্রুত নিঃশেষিত হয়ে যাচ্ছে, তাই বিদ্যুৎ উৎপাদনে সৌরশক্তি, বায়ুশক্তি, ভূতাপ শক্তি প্রভৃতির উপর নির্ভরশীলতা বৃদ্ধি পাচ্ছে। 2. অফুরন্ত অচিরাচরিত শক্তি। অচিরাচরিত শক্তি সম্পদগুলি ব্যবহারের ফলে শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই এর গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। পরিবেশ দূষণ কম। অচিরাচরিত শক্তি সম্পদগুলি ব্যবহারের ফলে পরিবেশ দূষিত হয় না, তাই এই পরিবেশ বান্ধব সম্পদ ব্যবহারে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। সীমিত জলবিদ্যুৎ। জলবিদ্যুৎ পরিবেশ বান্ধব ও প্রবাহমান সম্পদ হলেও ভারতের অর্থ ও সঠিক পরিকল্পনাভাবে এর উৎপাদন সীমিত। 5. ব্যয় কম, দাম কম। এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ব্যয় বেশি হলেও পরবর্তীকালে উৎপাদন খরচ খুব কম, ফলে এই বিদ্যুতের বাজার মূল্য অনেক কম। সহজলভ্য।
অচিরাচরিত শক্তির উৎসগুলি সর্বত্রই সহজলভ্য এবং এর পরিমাণ খরচ তেমন নেই, ফলে আমাদের দেশে অচিরাচরিত শক্তি সম্পদের ব্যবহারিক গুরুত্ব ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। পরে তোমাদের রয়েছে বিভাগ ঙ, যে কোনো একটি প্রশ্ন উত্তর দেওয়া প্রশ্নের মান রয়েছে 5। প্রথম, সৌরজগতের একমাত্র পৃথিবীগ্রহে প্রাণের সঞ্চার ঘটছে কেন? ভালো করে উত্তর দেখে আমি আর মুখে বলছি না, আমি আস্তে স্ক্রল ডাউন করে তোমাকে কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমাদের খাতে নোট ডাউন করে নেবে। কোথাও লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও, এখানে বেশ কয়েকটি পয়েন্ট রয়েছে, তোমরা যে কোনো 5 থেকে 6টি পয়েন্ট কিন্তু লিখে দেবে। পরের প্রশ্ন, পূর্ব ভারতে অধিকাংশ তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণগুলি লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 1 দিয়ে পয়েন্ট করে পর্যাপ্ত কাঁচামাল, 2 দিয়ে বিকল্প শক্তি সম্পদের অভাব, 3 দিয়ে বিদ্যুতের ব্যাপক চাহিদা, 3 দিয়ে উন্নত পরিবহন ব্যবস্থা, 5 দিয়ে সুলভ ও দক্ষ শ্রমিক, আর শেষ পয়েন্ট করবে অন্যান্য কারণ। পরে তোমাদের রয়েছে বিভাগ ছ, ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করো। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। অসমের একটি খনিজ তেল উত্তোলক কেন্দ্র, ভারতের প্রধান সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, পশ্চিম ভারতের একটি লৌহ আকরিক উত্তোলন কেন্দ্র। 4, তুতিকোরিন তাপবিদ্যুৎ কেন্দ্র, কয়না জলবিদ্যুৎ কেন্দ্র, দক্ষিণ ভারতের একটি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সেমেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 9ম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে দিতে ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন হওয়া তো লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যাবে। বছর 9ম শ্রেণীতে পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে 9ম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।